তো বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের শিক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজনের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং 5 নম্বরের বড় প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। মাধ্যমিকে এই চতুর্থ অধ্যায় থেকে কিন্তু মোট 14 নম্বরের প্রশ্ন পড়বে। 3টি এমসিকিউ, 4টি 1 নম্বরের এসএকিউ প্রশ্ন, একটি 2 নম্বরের প্রশ্ন ও একটি 5 নম্বরের প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো বলা হবে এগুলি করলে তোমরা এখান থেকে 14 নম্বরেরই প্রশ্ন কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে অক্সিজেন গ্যাসটি ছিল না। মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ল্যামার্কের লেখা বইটির নাম ফিলোসফিক জুলজি, 1809 সালে লেখা। অভিব্যক্তি শব্দের অর্থ হল বেশ কিছু সময় ধরে জীবনের পরিবর্তন। অভিব্যক্তি অধ্যয়নের একক হল প্রজাতি। দি অরিজিন অফ স্পিসিস অন আর্থ বইটির লেখক আলেকজান্ডার ওপারিন। জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মতবাদের প্রবক্তা হ্যালডেন। হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ তত্ত্বের প্রবক্তা হ্যালডেন। জীবের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন মিলার এবং উরে। বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন হেকেল। কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা ওপারিন। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা ডারউইন। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি ডারউইনের। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম ইওহিপ্পাস। আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস। পাখির ডানা ও প্রজাপতির ডানা হল সমবৃত্তীয় অঙ্গ। একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ মানুষের অ্যাপেন্ডিক্স। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ধারণা ডারউইনের। ব্যবহার ও অপব্যবহার সূত্রের প্রবক্তা ল্যামার্ক। ফাইলোক্লাট দেখা যায় ক্যাকটাসের। ক্যাকটাসের কাঁটা পাতার রূপান্তর। পর্ণকাণ্ড হল রূপান্তরিত কাণ্ড। গ্যাস উৎপাদনকারী রেটগ্রন্থি অবস্থিত মাছের পটকায়। মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গের নাম রেটিয়া মিরেবিলিয়া। বাইরার পাইথনির সংখ্যা 9টি। উটের লোহিত রক্তকণিকায় ডিম্বাকার এবং নিউক্লিয়াসবিহীন শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। রুই মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে পটকা। ডারউইনের লেখা বইটির নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, 1859 সালে লেখা। ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর সেটি হল পাতা। অর্জিত গুণের বংশানুসরণ ল্যামার্কের তত্ত্ব। বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে মৌমাছি। তিমির ক্লিপার, পাখির ডানা এবং মানুষের হাত হল সমস্ত অঙ্গ। কুমিরের হৃৎপিণ্ড প্রকাশের সংখ্যা 4টি। সমস্ত অঙ্গ হল তিমির প্যাডেল, পাখির ডানা, মানুষের হাত ইত্যাদি। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। মৌমাছির চক্রাকার নৃত্যে সাহায্য করে খাদ্যের সন্ধানে। বাষ্পমোচন হ্রাসে পাতা কাঁটায় রূপান্তরিত হয় যা ওপানসিয়ার। একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের নাম গিঙ্গো বাইলোবা। আলুর স্ফীতগন্ধ ও ফণিমনসার পর্ণকাণ্ড সমস্ত অঙ্গের উদাহরণ। জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে বলা হয় প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। উভচর প্রাণীর হৃৎপিণ্ডের প্রকাষ্ঠ সংখ্যা 3টি। কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকাষ্ঠযুক্ত। এবার অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা দেন? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। বিবর্তনের ফলে উৎপন্ন কার্যকরী অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলে। কার্যহীন অঙ্গ। জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রবক্তা ওপারিন এবং হ্যালডেন। বায়োজনী কি? আদিম কোষের উৎপত্তি ও জীবের বিবর্তনের ঘটনা। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা চার্লস ডারউইন। কুমিরের হৃৎপিণ্ডের প্রকাশের সংখ্যা 4। কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার্ভেটকে। মৌমাছির বার্তা আদান প্রদানে কোন নৃত্য সাহায্য করে থাকে? চক্রাকার নৃত্য এবং ওয়াকটেল নৃত্য। ব্যবহার ও অপব্যবহার কার মতবাদ? ল্যামার্কের মতবাদ। এবার আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর দেখব। সমস্ত অঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। 2024 প্রশ্নটি পড়েছিল
বিভিন্ন জীবদেহের যে সকল অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা, এদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। যেমন মানুষের হাত, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা বা ঘোড়ার অগ্রপদ ইত্যাদি অন্তঃগঠন মোটামুটি একই রয়েছে। হিউম্যারাস, রেডিয়াস ও আল্লা, কার্পাল, মেটাকার্পাল, ফ্লাঞ্জেস এই সমস্ত অস্থিগুলো দ্বারা নির্মিত, কিন্তু কার্যগত দিক থেকে এরা আলাদা। অঙ্গগুলোকে সমস্ত অঙ্গ বলে। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও, এটাও 2024 পড়েছে। যে সকল অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে একই হয়ে থাকে সেই সকল অঙ্গগুলোকে সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, প্রজাপতির ডানা ইত্যাদি অঙ্গগুলি সম্পূর্ণ আলাদা কিন্তু প্রত্যেকটা অঙ্গ ওড়ার জন্য ব্যবহৃত। এই সকল অঙ্গগুলোকে সমবৃত্তীয় অঙ্গ বলে। অভিযোজন কাকে বলে? পরিবেশের সঙ্গে মানিয়ে বা খাপ খাইয়ে চলার জন্য বা নেয়ার জন্য জীবদের গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় যে সকল স্থায়ী পরিবর্তন সাধিত হয় তাকে অভিযোজন বলে। ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। অধিকাংশ ক্যাকটাসের পাতা কাঁটা রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন রোধ করার জন্য। ক্যাকটাসের মূল মাটির খুব গভীরে প্রবেশ করে জল শোষণের জন্য। এদের মূলে কোনো মূলত্র খুবই সুগঠিত। ক্যাকটাসের কাণ্ড রসালো, সবুজ, স্ফীত হয়ে থাকে। শালক সংশ্লেষের সুবিধার জন্য এদেরকে পর্ণকাণ্ড বলে। রুই মাছের অভিযোজনগত পটকার ভূমিকা লেখো, এটাও 2024 পড়েছে। রুই মাছ একটি প্রাথমিক জলজ প্রাণী। রুই মাছের অভিযোজনের এর পটকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেডগ্রন্থি যখন গ্যাস উৎপন্ন করে তখন আপেক্ষিক গুরুত্ব কমে গিয়ে মাছ জলে ভেসে ওঠে, এবং যখন পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবেলিয়া গ্যাস শোষণ করে তখন আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পেয়ে মাছ জলে ডুবতে সাহায্য করে। এইভাবে পটকা মাছকে জলে ভাসতে ও ডুবতে সাহায্য করে। পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি 24 পড়েছে, 25 পড়েছে। পায়রা একটি মুখ্য বা প্রাথমিক খেচর প্রাণী। বায়ুতে ওড়ার জন্য পায়রার একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থানিক অভিযোজনগত বৈশিষ্ট্য হলো বায়ুথলি। এদের 9টি বায়ুথলি রয়েছে। আকাশে ওড়ার জন্য পায়রা প্রচুর শক্তি ও অক্সিজেনের প্রয়োজন হয়। সেই সময় পায়রা এদের বায়ুথলিতে অবস্থিত অক্সিজেনের সাহায্যে শ্বাসকার্য করতে পারে, এবং বায়ুথলির ফলে পায়রার ওজন হালকা হয় এবং বহু উপরে উঠতে পারে। উটের দেহে জল সংরক্ষণের জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের পুঁজে ফ্যাট সঞ্চিত থাকে। এই ফ্যাট থেকে বিপাকীয় জল উৎপন্ন হয়। উটের পাকস্থলীতে জলস্থলী গ্রন্থি থাকে যা থেকে জল তৈরি হয়। নির্দিষ্ট সময় অন্তর দেহের বাইরে গাঢ় মূত্র নিক্ষিপ্ত করে দেহে জল সংরক্ষণ করে থাকে। উটের আরবিসির দুটি বৈশিষ্ট্য লেখো। 25 সালে প্রশ্নটি পড়েছে, খুব সুন্দর প্রশ্ন। উটের আরবিসির ক্ষুদ্র এবং ডিম্বাকার, নিউক্লিয়াসবিহীন হয়ে থাকে। জলবিহীন অবস্থায় সরু জালক দিয়ে সহজে প্রবাহিত হতে পারে। অধিকাংশ পরিমাণ জল পান করার পরেও উটের আরবিসি ফেটে যায় না। এদের আরবিসি প্রাথমিক আয়তনের 240% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এটি উটের একটি আরবিসির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে হয়ে থাকে? মৌমাছি একটি সামাজিক পতঙ্গ। শ্রমিক মৌমাছি বার্তা আদান প্রদানের জন্য দু ধরনের নৃত্য করে থাকে, রাউন্ড ডান্স এবং ওয়াগল নৃত্য। একে আমরা মৌ নৃত্য বলে থাকি। খাদ্যের উৎস 50 থেকে 75 মিটার হলে স্কাউট মৌমাছিরা তাদের চক্রাকার নৃত্য করে থাকে, যেটাকে রাউন্ড ডান্স বলা হয়ে থাকে, এবং ফোরেজার মৌমাছিরা সেই অনুযায়ী খাদ্য সংগ্রহ করে থাকে। আর ওয়াগল নৃত্য কি না, খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হলে স্কাউট মৌমাছিরা ওয়াগল নৃত্য করে এবং ফোরেজার মৌমাছিরা সেই অনুযায়ী খাদ্য সংগ্রহ করে। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। জীবদেহে অবস্থিত যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহে এবং অন্যান্য জীবদেহে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট জীবদেহে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অবস্থায় রয়েছে সেই সকল অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলে। মানুষের অ্যাপেন্ডিক্স, যা গিনিপিগের দেহে সক্রিয় শিকার হিসাবে এখনও অবস্থিত। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সূত্রের প্রবক্তা ল্যামার্কের অভিব্যক্তির মতবাদে বলেছেন যে কোনো জীব তার জীবদ্দশায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে সেই সকল বৈশিষ্ট্য বংশানুসরণের মাধ্যমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। এটাকেই তিনি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলেছেন। ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি যুক্তি দাও। বিজ্ঞানী ভাইসম্যান ল্যামার্কের মতবাদে তার ইঁদুরের উপর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নাকচ করে দেন। তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দেন। এদের সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে সন্তানগুলিরও লেজ কেটে দেন। এইভাবে 35 জনু ধরে ইঁদুরের লেজ কাটা সত্ত্বেও তিনি একটিও লেজবিহীন ইঁদুর জন্মাতে দেখেননি, এবং স্বাভাবিক কারণেই ল্যামার্কের তত্ত্বকে অস্বীকার করেন। ড্রসোফিলা মাছিকে পরপর 60 জনু ধরে সম্পূর্ণ অন্ধকার ঘরে
জনন কার্য পরিচালনা করা সত্ত্বেও এদের কেউই দৃষ্টিশক্তিহীন হয়ে জন্মগ্রহণ করেননি। এই দুটি যুক্তির ভিত্তিতে নাকচ করে দেওয়া হয়েছিল ল্যামার্কের তত্ত্ব। সুন্দরীর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। সুন্দরী গাছ সুন্দরবন অঞ্চলের ভিজে কর্দমাক্ত লবণাক্ত মাটিতে জন্মায়। শ্বাসমূল সুন্দরী গাছের মূল মাটির গভীরে প্রবেশ করে না, মাটির অল্প নিচে বিস্তৃত থাকে। সুন্দরবনের লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে এবং শ্বাস বা নিউম্যাটোফোর গঠন করেছে। এই মূলে অসংখ্য শ্বাসছিদ্র থাকে। এই যন্ত্রের সাহায্যে গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে থাকে। কাণ্ডের ত্বক পুরু এবং কিউটিকল যুক্ত হয়ে থাকে। রোম ও মোম জাতীয় পদার্থের আস্তরণযুক্ত হওয়ায় লবণ জলে কোনো ক্ষতি হয় না। জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও আজও অপরিবর্তিত বৈশিষ্ট্য সহ বেঁচে রয়েছে, অথচ সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বলে। যেমন উদ্ভিদের হচ্ছে গিঙ্গো বাইলোবা এবং প্রাণী হচ্ছে স্পিনোডন, প্লাটিপাস ইত্যাদি। সংযোগ রক্ষাকারী প্রাণী বলতে কী বোঝো? যে সমস্ত জীবের দেহে দুটি ভিন্ন জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বর্তমান, তাদের পর্যবেক্ষণ দ্বারা জীব বিবর্তনের ধারায় একটি জীবগোষ্ঠী থেকে অন্য জীবগোষ্ঠীর উৎপত্তির ধারণা পাওয়া যায়, তাদের সংযোগ রক্ষাকারী জীব বা কানেক্টিং লিঙ্ক বলা হয়ে থাকে। লাংফিশ মাছ এবং উভচর শ্রেণীর মধ্যে সম্পর্ক বর্তমান করেছে। প্লাটিপাস সরীসৃপ ও স্তন্যপায়ীর বৈশিষ্ট্য বর্তমান করেছে। জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? এরপর হচ্ছে শিম্পাঞ্জির সমস্যা সমাধানের আচরণগত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জীব বিবর্তন এবং অভিব্যক্তি কাকে বলে থাকে? বায়োজেনিক সূত্র কাকে বলে? যে জীবাশ্ম কাকে বলে? এবং অপসারী অভিব্যক্তি কাকে বলে? ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? এইগুলো ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। জীবাশ্ম কাকে বলে? অভিব্যক্তি সম্পর্কে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন 5 নম্বরের, অভিব্যক্তির সপক্ষে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। এটা একটু দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ নয়। অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের তত্ত্ব সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও দেখে রাখবে। অভিব্যক্তির প্রমাণ হিসেবে ডারউইনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি লেখো, 4 নম্বর প্রশ্ন। এবং 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসায়নিক সংক্রান্ত সংশ্লেষ মতবাদ ব্যাখ্যা করার জন্য মিলার এবং গুডের পরীক্ষাটি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নয়া ডারউইনবাদ বলতে কী বোঝো? ডারউইনের ত্রুটি দুটি উল্লেখ করো। জীবাশ্ম কাকে বলে? জীবাশ্মের গুরুত্ব উল্লেখ করো। এবং অভিযোজন কাকে বলে? অভিযোজনের 3টি গুরুত্ব উল্লেখ করো। আর শেষ প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদ বা জিরোফাইট কাকে বলে? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে